অতএব দেখা যাচ্ছে যে 20টা হাসপাতালের মধ্যে আমরা সব এগ্রিমেন্ট অনুযায়ী সব ঠিকঠাক পজিটিভ রিপোর্ট পাচ্ছি 3টে থেকে 4টে হাসপাতালে। তার মানে এরা যা বলে তা তো করে না, সেই কারণেই আমাদের এই খোঁজ, সেই কারণেই আমাদের এইগুলো। তো এবারে আপনারা প্রশ্ন করুন, কারণ প্রশ্ন করতে অনেক টাইম লাগবে, প্রত্যেকের প্রশ্নের উত্তর দেবো আমরা। উমিদ কার্ড কি সকলের আছে? সেটা না থাকলে আগে বলুন। যাদের নেই তারা এর ফোন নম্বর জোগাড় করে এর সঙ্গে যোগাযোগ করবেন। হ্যাঁ বলুন। যখন কাজ করতো তখন যে উমিদ কার্ডটা ছিল সেই উমিদ কার্ডটা রেজিস্ট্রেশন করা ছিল, এবারে সে যখন রিটায়ার করলো তখন আবার যে উমিদ কার্ডটা হলো তার কালার আলাদা হয়ে গেল, অটো জেনারেট হয়ে গেল। সেটা কি আর কোনো ইয়ে করার দরকার আছে, রেজিস্ট্রেশন করার? অবশ্যই 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 রেজিস্ট্রেশন একবারই হয়েছে, আপনার উমিদ কার্ডের নাম্বার চেঞ্জ হয়নি, ওই নাম্বারের এগেইনস্টই তো রেজিস্ট্রেশন হয়েছে। সুতরাং কার্ডটাকে আলাদা করে বার করতে হবে, সেটা তো অন্য প্রশ্ন। এবারে মনে করুন আপনি যখন কার্ড করেছিলেন প্রথমে, তখন হয়তো আপনি ইনডোর আউটডোর দুটোই ছিল, কিন্তু পরবর্তীকালে আপনি যখন রিটায়ারমেন্টের পরে কার্ড করলেন সেটা শুধুমাত্র আপনি ইনডোর নিলেন, তখন কিন্তু ওটাকে আবার আপনাকে ওটা দেখাতে হবে যে আপনি শুধু ইনডোর নিয়েছেন। হসপিটালে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি উমিদ কার্ড, তো উমিদ কার্ডটা নিয়ে মনে করুন আপনি খালি ইনডোর নিয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি যে কোনো হসপিটাল, টাই আপ হসপিটালে ওই কার্ডটা নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, কেউ যদি আউটডোর নাও নেয় কিন্তু টাই আপ হসপিটালে সে আউটডোরের ফেসিলিটিটা পাবে। টাই আপ হসপিটালে সে উমিদ কার্ড যেহেতু নিয়ে যাবে এবং যেহেতু তার নিজের গ্যাট খরচা দেবে সিজিএইচএস রেটে, কাজেই সে কিন্তু আউটডোরটাও পাবে। আউটডোরটা সে রেলের হাসপাতাল পাবে। সিজিএইচএস এর রেটের একটা লিস্ট আছে, সেটা ওয়েবসাইটে পাওয়া যায়, আমরা এখানে দিয়েছিলাম। একটা জাস্ট এক্সাম্পল বলছি, ধরুন ব্লাড সুগার বাইরে আপনারা করান কত টাকা নেয় এমনি নরমাল? 100 টাকার আশেপাশে নেয়, তো 100 টাকা। সেটা আপনি যদি সিজিএইচএস এর রেটে এখানে করান তাহলে 28 টাকার পড়ে, যেটা ওদের চার্টে লেখা আছে, এবং সেটা সুরক্ষাতে 28 টাকা নিয়েছে। ওই গত সপ্তাহে পড়ে এসছে, এরকম নেয় আর। বাইপাসটা বলুন 1,80,27 টাকা, 2,10,000 বাইপাসটা 70,000 সিজিএইচএস এ নিয়ে নেবে। আচ্ছা, একটা কথা অ্যানাউন্সমেন্ট করছি, কেউ ধরুন ভাবলেন যে আমি একটা বিরাট বড় ভুল করেছি, আমার বোধহয় আউটডোরটা থাকলে ভালো হতো। অনেকে ভাবতে পারেন, অসংখ্যাই বলেছেন আউটডোর থাকলে ভালো হতো, খারাপ হতো, এরকমভাবে কোনো পরিমাপ নিশ্চয়ই করা যায় না। কারোর কাছে সেটা তার ব্যাপার, তার সুযোগ সুবিধে, তার পারসেপশনের ব্যাপার, সেই কারণে। কিন্তু কেউ যদি আউটডোর এটা ভাবে যে আমি আবার আউটডোরে আসতে চাই, আমি ইনডোরটা নিয়েছি শুধু আউটডোর নিইনি, সেটা যদি আবার আউটডোরে আসতে চাই তাহলে আসতে পারেন। এই মুহূর্তে কিন্তু সেই লকটা খোলা আছে, একটা সার্কুলার আছে এই মুহূর্তে। তখন বাদ দিতে হবে, সেটা বন্ধ হয়েছে। ওটা আগে বন্ধ করে নিতে হবে, আগে ব্যাংকে গিয়ে ওটাকে বন্ধ করতে হবে। বন্ধ করে এই ব্যাপারে একটা বলি, যারা 1000 টাকা করে পাচ্ছেন তাদের যদি আপনি আউটডোরটা নিতে চান তাহলে প্রথমে ব্যাংকে গিয়ে 1000 টাকাটাকে স্টপ করতে হবে। তারপরের মাসে আপনি যখন পেনশন স্লিপটা নেবেন, সেই পেনশন স্লিপটা নিয়ে এসে আপনাকে আপলোড করে তখন আবার ওই যেখানে আপনার ওয়েলফেয়ার সেকশন আছে, যে যা রেলে সেই ওয়েলফেয়ার সেকশনে নিয়ে যাবেন। যতগুলো কার্ড আছে, আপনার মেডিকেল কার্ড এবং উমিদ কার্ড সবগুলো নিয়ে যাবেন, ওগুলো সব চেঞ্জ হবে। উমিদ কার্ডে যেটা লেখা থাকে শুধু ক্রনিক ডিজিজের জন্য, ওটা চেঞ্জ হয়ে আপনার ওপিডি এইটা লেখা থাকবে, সুতরাং ওগুলো সব জমা করে দেবে।
নিয়ে নতুন করে আপনার উমিদ কার্ডটাকে তৈরি হবে। হ্যাঁ, আর যাদের উমিদ হয়নি তারা যেন এর সঙ্গে যোগাযোগ করেন। সুব্রত রায়, তোমার টেলিফোন নাম্বারটা দিয়ে দাও। হ্যাঁ, উমিদ করতে হলে পরে যে যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো একটুখানি আপনারা নোট করে নিন। 1 কপি ছবি লাগবে, আধার কার্ড, প্যান কার্ড, ডিপেন্ডেন্ট সকলেরই লাগবে আধার কার্ড, আর যারা যে এমপ্লয়ি তার শুধু প্যান কার্ডটা লাগবে। আর পেনশন স্লিপ লাগবে। পেনশন স্লিপ, ব্যাংক থেকে যে পেনশনটা আপনারা নেন, আপনি ব্যাংকে গিয়ে বলবেন যে আমাকে লাস্ট মান্থের পেনশন স্লিপটা বার করে দিন, ওরা ওদের পোর্টাল থেকে প্রিন্ট আউট বার করে দেবে। মেডিকেল কার্ডটা লাগবে। আর যদি কারো ডিপেন্ডেন্ট মাদার থাকে তাহলে তার বাবার ডেথ সার্টিফিকেট লাগবে। এই কটা জিনিস লাগবে। আর তার সিগনেচার লাগবে। আর এলে পরে যেই ফোন নাম্বারটা আপনার কানেক্ট করা আছে সেই ফোনটা দয়া করে নিয়ে আসবেন। আর অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ফোন বাড়িতে আছে, এবারে রেজিস্ট্রেশন করা যাচ্ছে না, রেজিস্ট্রেশন করতে গেলে একটা ওটিপি আসে, সেই ওটিপিটা কালেক্ট করতে পারে, বাড়িতে ফোন করে বলে ওটিপি কি এসছে, এদিকে টাইম এখানে দেওয়া থাকে 1 মিনিট, এর মধ্যেই রেজিস্ট্রেশনটা করতে হবে, তখন সেটা করে ওঠা যায় না। সেই জন্য ওই যেই ফোনটা রয়েছে আপনার কানেক্টেড সেই ফোনটাই নিয়ে আসবেন। 9903388261। সুব্রত রায়। এই বাড়িতে আগে বলো। হ্যাঁ, বলছি। শুনলাম অনেকটাই অনেক কাজ করে, মানে অন্তত কিছুই জানতাম না। 30% একটা হচ্ছে উমিদ কার্ড। আমি নিজেও সুব্রতর কাছে গিয়ে অফিসে একদিন গেছিলাম কয়েক 8 ঘন্টার জন্য, করে সেটা পেয়ে গেছি, আমি সেটা জানি। প্রথম হচ্ছে এই যে হঠাৎ দেখা গেল 4 নকে যাওয়া হয়েছে বা অ্যাপোলো হইতে, সেখানে কারোর সাথে টাইগার করবে, উমিদ করবে, ইত্যাদি ইত্যাদি। কেন যাওয়া হয়েছে? মনে হয় লিস্টে আছে, নেই, তাহলে গেছিল কেন? একটাই লিস্ট তো সারা বাংলা জুড়ে করেনি, তাহলে এইগুলো তো হঠাৎ গেল কেন? 4 নকে গিয়ে দেখলো কোনোটাই নেই, গেছিল কেন? আমার যেটা দুটো প্রশ্ন, এক হচ্ছে এর কোনো যেমন মেডিক্লেম একটা থার্ড পার্টি থাকে, রেল কি যেই করে সেটা একটা কিছু পার্টি আছে। এই যে বাকি যারা আছে উমিদের কেস, এইগুলোকে সেটেল করতে কোনো থার্ড পার্টি লাগে কিনা, এক নম্বর। দ্বিতীয় নম্বর, হয়তো এই যে আমরা যে টাই আপ দেখছি সেটা হচ্ছে 2018 সাল, সেটা কোনো রিনিউ হয় কিনা 2 বছর বাদে বাদে বা 3 বছর বাদে বাদে। কারণ আমি দেখলাম যে ওখানে লেখা আছে যে 4 নক, কিন্তু গিয়ে বললো নেই। হয়তো সেই সময় কোনো বছর ওটা রিনিউ আমরা জানি, ওই লিস্টটা থেকে গেলাম, গিয়ে দেখলাম না। যদি ওইরকম কিছু হয়, যদি না হয় সেটাও যেন জানা, এবং যদি হয় সেটা তাহলে প্রতি বছরে হয় না 2 বছর বাদ, তখন লিস্টটা নতুন লিস্টটা হবে। আমি এই সব কটার উত্তর দিয়ে দিচ্ছি। প্রথম কথা, 4 নক হসপিটাল তো কারোর সঙ্গে কোনো টাই আপ নেই। 4 নক হসপিটালে আমরা হঠাৎ তথ্য নিতে গেলাম কেন? এটা এই কারণেই গেছি যে অনেক ক্ষেত্রে সিজিএইচএস রেট যদি কোনো হসপিটাল দেয় তাহলে সেই উমিদটাও কি দেয়, অনেক ক্ষেত্রে দেয়, অনেক ক্ষেত্রে দেয় না, সেটাকে টেস্ট করতে গেছি। এটা একটা কারণ। আরেকটা কারণ, এটা টেস্ট করতে গেছি, এটা একটা কারণ। আরেকটা কারণ সেটা হচ্ছে 4 নক হসপিটালে কিন্তু টাই আপ হওয়ার প্রশ্নগুলো আসছে, এগুলো জানতে পেরেছি। 4 নক হসপিটালের সঙ্গে টাই আপ হতে পারে মেট্রো এবং সাউথ ইস্টার্নের, এগুলো জানতে পেরেছি। দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো ধরনের টাই আপ 2 বছর অবধি ভ্যালিড, 2 বছর অবধি ভ্যালিড, 2 বছর পরে সেটা রিনিউয়াল হয়। এই রিনিউয়াল হওয়ার জন্য রেলওয়ে বোর্ডের কিন্তু একটা অসাধারণ একটা আছে, ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটটা আমরা বারবার পোস্ট করেছি। সেই ওয়েবসাইটটা খুললে পরেই কোন জোন ইস্টার্ন, কোন ডিভিশন শিয়ালদা, না
সেইখানে ঝরঝর করে সমস্ত লিস্টগুলো বেরিয়ে আসবে। বুঝতে পেরেছো? সমস্ত কত থেকে কত ভ্যালিড সমস্ত লিস্টটা বেরিয়ে আসবে। রেলওয়ে বোর্ড সব সময় এটাকে আপডেট করে। আজকে যার সঙ্গে মৌ হলো, সাউথ ইস্টার্নের হয়তো দুটো হসপিটালের সঙ্গে মৌ হলো, এক সপ্তাহ বাদে হয়তো দেখা গেল হয়তো নর্দার্ন রেলের সঙ্গে কারুর একটা মৌ হলো। ফলে সব সময় রেলওয়ে বোর্ড এটাকে আপডেট করে। নতুন করে ধরো অ্যাডিশন অর্ডার আছে, ওটা ধরো বাদ চলে গেল, একটা নতুন এলো, এরকম কি হয়? হতে পারে, হয় আমরা জানবো না, জানতে পারবো ওই ওয়েবসাইটের ওই ওয়েবসাইটটা বারবার পোস্ট করেছি আমি। এই ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো কালকে আবার পোস্ট করে দেবো সবগুলো। ওয়েবসাইটগুলো একদম ওয়েবসাইটটাকে ভীষণভাবে সংরক্ষিত করে রাখবেন। ওটা খুব ইজি ওয়েবসাইট, মানে টাইপ করে দিলেই বেরিয়ে যাবে সব। হ্যাঁ বলো। সুরক্ষা ছাড়া আর কোন ডায়াগনস্টিক সেন্টার আছে? এক নম্বর জানা আছে আমার, এখনো দেখিনি আমরা। ওটা তো আপনাদের না, লিস্ট তো হাজার হাজার আছে। খবর আছে আমাদের পোস্টগুলোর মধ্যেও আছে। কি খবর বুঝতে পারলাম? সুরক্ষা ছাড়া আর কোন ডায়াগনস্টিক হ্যাঁ আছে তো, আছে না ডায়াগনস্টিক সেন্টারে না, ও তা জিজ্ঞেস করছে না। ডায়াগনস্টিক সেন্টারগুলোর ইনভেস্টিগেশন আমরা কমপ্লিট করিনি, শুরুই করিনি, কিন্তু কি কি ডায়াগনস্টিক সেন্টার আছে সেটা এক্ষুনি বলে দিচ্ছি। এই যে ডায়াগনস্টিক সেন্টার মেট্রো রেলেরটা বলছি, মেডিনোভা, থিয়েজম দমদম, কস্তুরী, অশোকা, সঞ্জীবনী, বাগবাজার, এগুলো মেট্রো রেলের ডায়াগনস্টিক সেন্টার টাই আপ হয়েছে। ইস্টার্ন রেলও আছে, সাউথ ইস্টার্ন রেল, ওই ওয়েবসাইটে গেলে সবই পাওয়া যাবে। তবে আমি বলছি যে সুরক্ষা সব রেলের ক্ষেত্রেই নিচ্ছে, যেমন বিপি পোদ্দার নিচ্ছে, যেমন ডিএম বিড়লা নিচ্ছে, যেমন আরএন টেগর নিচ্ছে, আর নারায়ণন নিচ্ছে। সুরক্ষা নিচ্ছে এগেইনস্ট ওয়ান একটা প্রেসক্রিপশন নিয়ে যেতে হবে, প্রেসক্রিপশন ছাড়া তো দেবে না। যে কোনো ডক্টর অ্যাডভাইস করছে। হয়তো সাউথ ইস্টার্নের যেমন আরএন টেগর সাউথ ইস্টার্নের সাথে টাই আপ আছে, কিন্তু ওরা যে কোনো রেলের উম্মিদ আছে। এই হচ্ছে আমি একটা কথা বলি, আমি এখানে একটা কথা বলছি, এই চারনকে কেন গেছিলাম এটা বলতে গিয়ে আমরা এত কিছু করার পরে একটা আমাদের মনে হয়েছে যেগুলোর সঙ্গে সিজিএস এর টাই আপ আছে, আমাদের যেমন রেলের টাই আপ আছে, সিজিএস এরও তো নিজস্ব অনেক টাই আপ আছে, যাদের সঙ্গে টাই আপ আছে সেই সবকটার সঙ্গে যদি রেলেরই টাই আপ হয়ে যায় তাহলে তো আমাদের ফেসিলিটিস আরো বেড়ে যায়। এটা যদি করতে পারি, ওটা মুখে বললে তো হবে না, বরং ওই হসপিটালগুলোতে গিয়ে একটু নক করি, আপনাদের কি আছে, মানে আমরা চাই হলে ভালো হতো, এবার যেন ওরা একটু যোগাযোগ করে। এটা হচ্ছে তার একটা ইনডাইরেক্ট ওয়ে, সেই হিসেবেই আমরা এটা বলতে চাইছি। মানে চারনকে সিজিএইচ আচ্ছা, একদম সিজিএসএইচ ওরা সিজিএসএইচ নেয় এবং নর্থ সিটিও নেয়, কিন্তু আমাদের উমিদ টুমিদা লাগবে, ওকে একটু বললে আমার মনে হয় ওরাও নেবে। মানে রেল চাইছে উমিদটাকে অ্যাট পার সিজিএইচ স্টার্ট করতে, কিন্তু সেটা এখনো মানে প্রসেস। এই যে সিজিএস কে বলা হয়েছে না আয়ুষ্মান ভারতের সঙ্গে লিংক করতে, এই যে বলছে রেফারেলটা আপনি করে আনবেন, আমি কার কাছে কি করাবো? হ্যাঁ না না, ওরা চুক্তিতে লেখা নেই যে রেফারেলটা পেশেন্ট পার্টিকে করতে হবে, ওটা লেখা আছে হসপিটালই করবে, কিন্তু ওরা ইনসিস্ট করে এইটাকে বলছি
আমাকে বললো যে ওটা আপনাকে বলতে আমরা করবো না সেটা বলতে পারবে বলবে না তার তো ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়ে যাবে। এই আস্তে 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 কথা বললে রেফারেল সাধারণত করার কথা নয়, মানে আনার কথা নয়। পেশেন্টকে ইমার্জেন্সি ক্ষেত্রে ভর্তি হলে যদি বলে তখন ওরা বলে দেবে যে অমুক জায়গা থেকে রেফারেলটা নিয়ে আসুন, সিএমডি অফিস থেকে নিয়ে আসুন বা এমডি অফিস থেকে, হসপিটাল থেকে নিয়ে আসুন। ওটা ওরা অত না, ওরা বলে দেবে। ওরা কি বলবে যে আপনি পার্সোনাল ব্রাঞ্চ থেকে রেফারেল আন বা আরপিএফ থেকে রেফারেল আন, কোথায়? আচ্ছা, বিআর সিং এর ডায়াগনস্টিক সেন্টার অরুণাব শোনো, বিআর সিং এর ডায়াগনস্টিক সেন্টার হচ্ছে মেডিনোভা, ইকো ডায়াগনস্টিক, এসক্যাক সঞ্জীবনী, জুপিটার স্ক্যান সেন্টার, আচার্য জগদীশ চন্দ্র বোস রোডে, আমরি হসপিটাল গড়িয়াহাট। আমরিতে এখন গিয়ে লাভ নেই। এইগুলো অ্যাকচুয়ালি আমি বলছি যে সাউথ ইস্টার্ন কেন ডায়াগনস্টিক সেন্টার দিল না, এটা স্টাডি করতে গিয়ে আমি দেখলাম যে সাউথ ইস্টার্ন ভাগ করে দিয়েছে। অর্থোপেডিক হলে এখানে যাবে, এবার অর্থোস্কোপ একটা ইনভেস্টিগেশন। তো অর্থোস্কোপ হলে তো সে তো আর রয়্যালটি দিতে যাবে না, ও তো ওই জায়গাতেই অর্থোস্কোপ করবে। বা সিস্টোস্কোপ, হয়তো কোনো জায়গায় ইউরোলজি সেন্টার হিসেবে সাউথ ইস্টার্ন ধরে রেখেছে এসক্যাক সঞ্জীবনীতে, সেখানে সিস্টোস্কোপি করতে হবে। ঠিক আছে, সিস্টোস্কোপি করতে গেলে সেখানে ওই ইনভেস্টিগেশনটা ওখানেই হবে। সে ওয়েদার ইনভ্যাসিভ ইনভেস্টিগেশন হোক বা নন ইনভ্যাসিভ ইনভেস্টিগেশন। ইনভ্যাসিভ মানে শরীরের ভেতরে ঢুকে গিয়ে ইনভেস্টিগেশন করা, যেমন অ্যাঞ্জিওগ্রাম। আবার সিটি অ্যাঞ্জিও বলে একটা নতুন ইনভেস্টিগেশন বেরিয়েছে, সেটা অ্যাঞ্জিওগ্রামের মতোই 95% অব দি প্রিসিশন ঠিকঠাক দেয়, সেটাকে বলে সিটি অ্যাঞ্জিও। সেই সিটি অ্যাঞ্জিওটা আবার লাইক এমআরআই। এই প্রশ্নগুলো করুন আপনি। ওষুধ নিয়ে প্রশ্ন করুন, রেলের হাসপাতালে ওষুধ নিয়ে প্রশ্ন। আমাদের রেল হসপিটালের যে ওষুধ আমরা খাই সেটার কি বাজারের এমনি ওষুধের থেকে চার্জ কম? মানে চার্জ বলতে আমি মানে ও বলতে চাইছে রেলের হাসপাতালে যে ওষুধটা খাই। এক সেকেন্ড, একটু চুপ করে সবাই শুনুন। এই আদবানিদা একটু শোনো। এই ও বলতে চাইছে যে আমরা রেলের হাসপাতাল থেকে যে ওষুধটা পাই সেটা বাজারের যে ওষুধগুলো খাই সেটার থেকে এফিকেসি কম কিনা, মানে কম কিনা, হ্যাঁ, মানে কমা কিনা, এটা বলতে চাইছি। এটা নিয়ে বলতে গেলে একটা বড় গল্প বলতে হবে, অনেক বড় বিষয় এটা। একটা জিনিস জেনে রাখুন, আরে আমার উত্তরটা শোনো আগে, তারপরে বলো, তুমি প্রশ্নটাকে রেখে দাও। একটা জিনিস জেনে রাখুন, যে কোনো ওষুধ সেটার একটা ফার্মাকোলজিক্যাল নাম আছে, সেটাকে বলে জেনেরিক নেম। আর সেই জেনেরিক নেমই যখন বাণিজ্য করছে কোনো একটা কোম্পানি, সেটাকে বলে ব্র্যান্ডেড মেডিসিন। ওষুধটা একই। এবারে কোনো জায়গায় বাণিজ্যের জন্যে কেউ যদি বলে যে আমার এটা রিসার্চ প্রোডাক্ট, এটা বাণিজ্য কারণ হতে পারে, কিন্তু এটার সঙ্গে সায়েন্সের কোনো সম্পর্ক নেই। রিসার্চ প্রোডাক্ট মানেটা কি? তুমি যে ফর্মুলাটা আনছো, তুমি যে মলিকুলটা দিচ্ছ, সেই মলিকুলটা তো আরেকজন জেনেরিক হোক বা অন্য কোনো ব্র্যান্ডেড মেডিসিন হোক, সেই মলিকুলটাই দিচ্ছে। এবারে দুটো এফিকেসির তফাৎ কি করে বুঝবো? যতক্ষণ না ওটা ল্যাবরেটরিতে টেস্ট হচ্ছে। এবার ল্যাবরেটরিতে টেস্ট কে করবে? কোনো প্রাইভেট কোম্পানি তো করবে না, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ড্রাগ কন্ট্রোল অথরিটি করবে। এবার ড্রাগ কন্ট্রোল অথরিটির ক্ষমতা এতই কম এবং তাদের আইন কানুনগুলো এতই, তারা কেউ কাউকে অ্যারেস্ট করতে পারবে না। এই সমস্ত ভুলভাল আইন কানুন, তাদের কোনো ক্ষমতাই নেই। আর তাদের ল্যাবরেটরিগুলো আরও বাজে অবস্থা। ফলে কি করে বুঝবে কোথায় জাল হচ্ছে কি জাল হচ্ছে না? তবে একটা কথা বলছি, মূল বাল্ক ওষুধগুলো কেনা হয় দুটো দেশ থেকে, একটা চীন, একটা ইটালি। সেই মূল বাল্ক ওষুধগুলো যেমন ধরা যাক লিভোফ্লক্সাসিন একটা অ্যান্টিবায়োটিক। লিভোফ্লক্সাসিন 500 একটা অ্যান্টিবায়োটিক, একটা মূল
1 মণ কিনলো, একটা 1 মণের বস্তা একটা কেউ কিনলো কোনো কোম্পানি, তো 1 মণ যদি 40 কিলো হয়, 1 কিলো মানে 1000 গ্রাম, আর ওটা হচ্ছে 500 mg, তার মানে এক গ্রামে দুটো 500 mg, তার মানে 1 গ্রামে হয়তো 20টা ক্যাপসুল হয়, সেই 20টা ক্যাপসুল ইন্টু 1 মণ, এত ক্যাপসুল যেখানে হচ্ছে সেক্ষেত্রে ওইটার দাম হচ্ছে 1 কিলোর দাম হচ্ছে 600 টাকা। তাহলে 40 কিলোর দাম কত? লিভোফ্লক্সাসিন 1 কিলো 600 টাকা, 40 কিলোর দাম। ফলে এখানে এফিকেসি খুব একটা কম্প্রোমাইজড হয় না, তার কারণ ওষুধের বাল্ক ওষুধটারই দাম এত কম, কিন্তু বাজারে যখন ওটা আসছে সেটার দাম তার 2000 গুণ, 4000 গুণ, 5000 গুণ বেড়ে যাচ্ছে। সেটা তো অন্য অবস্থা, সেটা তো মার্কেটিং পলিসি। দুটোই বড় কোম্পানি, জাইডাস মেডিকাস একটা বড় কোম্পানি, আবার ম্যানকাইন্ড আরেকটা বড় কোম্পানি। কেউ ওখানে যারা চাকরি করে কেউ কম মাইনে পায় না, ভালোই মাইনে পায়, কিন্তু ম্যানকাইন্ডের ওষুধের দাম এত কম কেন? তার কারণ ম্যানকাইন্ডের মার্কেটিং পলিসি হচ্ছে আমি কম পয়সায় ওষুধ দেবো, বড় মার্কেটটাকে ধরবো। আর জাইডাস মেডিকাস বলছে আমি বেশি দাম নেব, কিন্তু আমার অত বড় মার্কেট ধরার দরকার নেই, কারণ ও ডাক্তারদের নিয়ে অস্ট্রেলিয়া নিয়ে যাবে, ঠিক আছে, যারা যেতে চায় আর কি। আর ম্যানকাইন্ড বলছে আমি অস্ট্রেলিয়া অবধি যেতে পারবো না, আমি বড়জোর কলকাতায় ওই হোটেলে একটা ডিনার দিতে পারি। তো ন্যাচারালি এক একজনের মার্কেটিং পলিসি এক এক রকম। আর আরেকটা ব্যাপার আছে, সেগুলো খুব জটিল বিষয়। ওষুধ নিয়ে বলতে গেলে প্রচুর কথা বলতে হয়। কোনটা রিসার্চ প্রোডাক্ট কেন বলে, এই রিপ্রেজেন্টেটিভরা ডাক্তারের কাছে এসে বলে এটা রিসার্চ প্রোডাক্ট স্যার, এটা লিখবেন। তার মানে ওই কোম্পানিটা প্রথম রিসার্চ প্রোডাক্টটা এনেছে, অর্থাৎ ওই প্রোডাক্টটা বাজারীকৃত করেছে। তার কারণ হয়তো সিপ্রোফ্লক্সাসিন প্রথমে এনেছিল আর কি, সিফরান 500 যেটা, সেটা প্রথমে এনেছিল ফাইজার। এবার র্যানব্যাক্সি প্রথমে এনেছিল, এবার র্যানব্যাক্সি প্রথমে এনেছিল, তখন বলছে এটা কিন্তু রিসার্চ প্রোডাক্ট। আর আরেকজন হয়তো ফ্র্যাঙ্কো ইন্ডিয়া তার একটা সিপ্রোফ্লক্সাসিন 500 দিচ্ছে, সেটা হয়তো কম দামে বা র্যানব্যাক্সির মতো দামে নয়। এবার র্যানব্যাক্সির রিপ্রেজেন্টেটিভ বলছে বা বলাতে বাধ্য করাচ্ছে ওর কোম্পানি যে এটা হচ্ছে যে আপনার রিসার্চ প্রোডাক্ট। রিসার্চ প্রোডাক্ট কথাটার কিন্তু একটা বড় মানে আছে, পুরোটাই ঢপ নয়। একটা মানে হচ্ছে আগে ডাঙ্কেল প্রপোজালের আগে, ডাঙ্কেল প্রস্তাবের আগে, তখন ওষুধগুলো ছিল প্রোডাক্ট কন্ট্রোলে। মানে আমি যে ওষুধটা ফর্মুলাটা এনেছি, এই ফর্মুলা আর কেউ আনতে পারবে না, এই পেটেন্ট ছিল। কিন্তু ডাঙ্কেল প্রস্তাব থেকে এলো প্রসেস কন্ট্রোল, যে আমার প্রসেসটাই নিয়ে আর কেউ ওষুধ বানাতে পারবে না, অন্য কোনো প্রসেসে ওষুধ বানাতে পারে। এবার আমাদের হাওড়াতে যা বিখ্যাত যা হাওড়া অঞ্চলে যা শিল্পী আছে, ওরা ইচ্ছে করলে যে কোনো মেশিনকে নকল করে দিতে পারে। ওখানে এইরকম একটা সিলিন্ড্রিক্যাল মেশিন, হয়তো বাল্ক ওষুধটা পড়ছি, ও হয়তো একটু রেক্ট্যাঙ্গুলার ওই এটা বেসটা করে দিল, একই দাঁড়াচ্ছে, মানে মেশিনটা একই, জাস্ট শেপ দুটো আলাদা করে দিল, প্রসেস কন্ট্রোল হয়ে গেল। ফলে ওটা রিসার্চ প্রোডাক্ট হলো না, রিসার্চ প্রোডাক্ট বলে অনেকে বেশি করে নিচ্ছে। কাজেই আর বড় কোম্পানির ওষুধে যে ধরনের অনৈতিক কাজকর্ম হয়, কাজেই বাজারের নামি কোম্পানির ওষুধ খেলেই যে ভালো হবে তার কোনো মানে নেই। কিন্তু তার কারণ ওষুধ 4 রকমভাবে ওষুধ নয়, 4 রকমভাবে একটা ওষুধ নয়। একটা হচ্ছে ব্যান্ড ড্রাগ, একটা হচ্ছে অ্যাডাল্টারেটেড ড্রাগ, আরেকটা হচ্ছে স্পুরিয়াস ড্রাগ, আরেকটা হচ্ছে আনহোলি কম্বিনেশন। অর্থাৎ আমি যদি প্যারাসিটামলের সঙ্গে আইবুপ্রোফেন মিশিয়ে দিই, সেটা কিন্তু ইললিগাল না, কিন্তু এটা আনহোলি কম্বিনেশন। তার কারণ আইবুপ্রোফেন কোন সময় খেলে আমার শরীরের অ্যাবজর্পশন বেশি ভালো হবে, মানে নরফ্লক্স টিজেড প্রায়ই লোক খায়, পেট খারাপ হলেই খায় নরফ্লক্স টিজেড, নরফ্লক্সাসিন উইথ টিনিডাজল। টিনিডাজল হচ্ছে
ওই জাতীয় ওষুধ যেটা আপনার ডায়রিয়া মানে ডিসেন্ট্রিকে কন্ট্রোল করে, আর নরফ্লক্সাসিন হচ্ছে আপনার ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে কন্ট্রোল করে এবং ডায়রিয়াটাকে কন্ট্রোল করে। নরফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিক, ওটা খেলে খালি পেটে খেতে হয়, খালি পেটে খেলে পুরো অ্যাবজর্পশনটা হয়। আপনি এক্ষুনি আইডিতে যান কোনো ডায়রিয়ার পেশেন্টকে, ওরা কিন্তু নরফ্লক্সটিজেড ওরকমভাবে দেবে না, ওরা নরফ্লক্সাসিন আগে খাবার আগে খেতে বলবে আর খাবার পরে টিনিডাজল খেতে বলবে। কিন্তু নরফ্লক্সটিজেড একটা কম্বিনেশন, এই কম্বিনেশন ড্রাগটা আনহোলি কম্বিনেশন, আনএথিক্যাল কম্বিনেশন, বাট দিস ইজ নট ইলিগাল, এই কারণে এগুলো চলছে। কাজে ওষুধ নিয়ে বলতে গেলে এত কথা বলতে হবে, রেলের ওষুধ মানেই কমা ওষুধ তা কিন্তু হয় না। আমাদের এখানে সুব্রত অত্যন্ত ভালো রকম পেশেন্ট, ওর কিন্তু খুব ভালো রকমভাবে আর্থারাইটিস আছে, রিমেটয়েড আর্থারাইটিস, ওকে অন্তত মাসে 6,000 টাকার ওষুধ খেতে হয়, পুরো ওষুধটাও রেল থেকে নেয় এবং ও তো টিকে আছে, এখন ও তো দৌড়ঝাঁপ করতে পারছে। কাজেই রেলের ওষুধ মানেই বাজে ওষুধ, ওই রকমভাবে এক কথায় বলে দেওয়া যাবে না। আর ভালো কোম্পানির ওষুধ মানে সেখানে জাল হয় না, এটাও কিন্তু বলে দেওয়া যাবে না। সিবাগাইগির ওষুধের জন্য এন্ট্রোকুইনাল যে আগেকার দিনের ওষুধ, 16,000 লোক অন্ধ হয়ে গেছিল জাপানে সিবাগাইগির এন্ট্রোকুইনাল খেয়ে। কাজেই তারপর থেকেই এন্ট্রোকুইনাল বা মেট্রোনিডাজল বলে 14 ডেজের বেশি কেউ এটা কন্টিনিউ করবে না, কারণ এতে তার অপটিক্যাল নিউরোসিস হতে পারে। ইট হ্যাজ বিন প্রুভড ইন দ্য কেস অফ মাইস অ্যান্ড র্যাটস, এই কথাটা বলেছে, মানে পরিষ্কার দেওয়া আছে। কাজেই ওষুধ নিয়ে এত কথা এরকম ধুম করে একটা আন্দাজে বলে ফেললাম বলে আপনারা কেউ অন্তত মিসগাইডেড হবেন না। বলুন। সিজিএস না, সিজিএইচএস, সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম। এটা আমাদের রেলের যেমন হাসপাতাল আছে, পোস্ট অফিসের তো হাসপাতাল নেই, তো পোস্ট অফিসের লোকরাও তো সেন্ট্রাল গভর্নমেন্টের লোক, তারা রেলের মতোই যদি সুযোগ সুবিধা পায় তাহলে কি করবে? তাদের একটা মেডিকেল কার্ড থাকতে হবে, সেটা সিজিএইচএস কার্ড। এই সিজিএইচএস কার্ডটা ইস্যু করে মিনিস্ট্রি অফ হেলথ থেকে, সেন্ট্রাল গভর্নমেন্টের। এই সিজিএইচএস তার একটা প্ল্যান আছে, সে কোথায় ভর্তি হবে, তার রেট কি হবে, কোথায় কোথায় সিজিএইচএস এর এম্প্যানেলমেন্ট আছে, সেই অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্টের সব স্টাফগুলো যাবে। এখন সিজিএইচএস রেটটা হঠাৎ উমিদের ক্ষেত্রে এলো কেন? খুব সঙ্গত প্রশ্ন, কিন্তু উমিদ আলাদা রেট করেনি, কারণ একই সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে উমিদের জন্য একটা রেট, সিজিএইচএস এর জন্য আরেকটা রেট, এটা হতে পারে না। যেমন মডেল স্ট্যান্ডিং অর্ডার অনুযায়ী বিভিন্ন কোম্পানির স্ট্যান্ডিং অর্ডারগুলো তৈরি হয়, তো ন্যাচারালি মডেল স্ট্যান্ডিং অর্ডারটা হচ্ছে একদম প্রিয়াম্বল অফ দ্য আইন, ওইটাকে ধরেই সমস্ত স্ট্যান্ডিং অর্ডারগুলো বিভিন্ন কোম্পানিগুলো তৈরি করে। এটাও তাই, সিজিএইচএসটাকে ধরা। বলো। বলছি আমাকে সুগারের জন্য ওষুধ দিয়েছিল মেটফর্মিন এসব 1 গ্রাম রেলজি সাউথইস্টার্ন রেলজি, তা আমি বহু দিন খেয়েছি, আমাদের কাজ হচ্ছে না, আমার সুগার কমছে, তা আমি কি হলো ব্যাপারটা, আবার ওই ট্যাবলেটটা আমি জলে ফেলে দিলাম, জলে ফেলে একটা ইসের মধ্যে মানে একটা গ্লাস, জলের একটা গ্লাস নিয়ে তারপরে ফেলে দিলে বলছে না, তারপরের দিন দেখলাম তারপর দিন ওই একই হচ্ছে, তারপর আমি না ওষুধ কাজ হবে না, আমি দোকান থেকে আবার নতুন কিনলাম, কিনে তারপর ডাক্তারকে বললাম যে এই ওষুধ কাজ হচ্ছে, তার মানে কি করে বুঝতে, আমাদের জলে দিলাম বুঝলো না, আর ওটা ঘুরে গেল, বলে আপনি আর কি প্রমাণ আছে? আর প্রমাণ আপনি করবেন, প্রমাণ আমি করবো না, আমি তো ইয়ে না, সায়েন্টিস্ট না, আমি দিয়ে দিলাম ওষুধগুলো সব ফেরত, বলে কিন্তু আপনি কি আপনি কি ইস্টার্ন না সাউথ ইস্টার্ন? ইস্টার্নের সেম ঘটনা ঘটেছে এবং সেই নিয়ে আমাদের আন্দোলন হয়েছে। না না, ওই ব্যাচের ওষুধটাই ফালতু। না না, আরে তাহলে স্পুরিয়াস ড্রাগ, অ্যাডাল্টারেটেড ড্রাগ, আনএথিক্যাল ড্রাগ এগুলো বলবো কেন? অ্যাডাল্টারেটেড ড্রাগ মানে জানো, ধরো ফ্র্যাঙ্কো ইন্ডিয়া সরবিলিন তৈরি করে, সরবিলিন হচ্ছে
সলিউশন অফ সরবিটল অ্যান্ড ট্রাইক্লোইন সাইট্রেট, ওটা লিভারকে প্রোটেক্ট করে বলে। ফ্র্যাঙ্কো ইন্ডিয়ার বিখ্যাত ওষুধ হচ্ছে সরবিলিন। এবার সরবিলিনের ইটা ছাপাবার সময় কোনো একটা ব্যাচে ইটা এই হয়ে গেছে, মানে এখানেই স্টপ করার কথা, ও লেভেলের মধ্যে ইটা এই এরকম হয়ে গেছে। দ্যাট হ্যাজ বিন ট্রিটেড অ্যাজ অ্যাডাল্টারেটেড ড্রাগ। হয়তো ওষুধটা ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝলাম। তারপর আমি ডাক্তারকে বললাম, ডাক্তার বললো যে আপনি মেহেন্দি গায়ে যান। আমি কেন যাবো? আমি সত্যি হবো নাকি? আপনি বলুন। না সেম কেস হয়েছে স্ট্যান্ডার্ডে। স্ট্যান্ডার্ডের প্রত্যেকের পটির সাথে মেটফর্মিন বেরিয়েছে। চাটা আসছে কিনা, চাতে আরেকবার ছিল। আপনি কথা বলছিলেন বলে খেতে পারেন। ও আর কার কি বলার, আর কার কি বলার আছে? এবার আমরা দ্বিতীয় পর্যায়ে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে, হ্যাঁ বলুন তারা, এই আস্তে আস্তে শুনতে পাবো না, শুনতে পাবো না। হ্যালো, আচ্ছা, অনেকেই ধারণা আছে যে রেলের হাসপাতালে ট্রিটমেন্ট ভালো হয় না, অনেকে নানা রকম বলে আর কি। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের কাছে একটু শেয়ার করছি। সবার আগে বলে নিয়ে একটু প্যাকেটের ব্যবস্থা আছে, কেউ চলে যাবেন না। যাই হোক, তো আমি একটু আমার কথা বলছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। সেটা হচ্ছে 2011 সালে আমার এমন অবস্থা হয়েছিল যে আমি বেড রিডেন হয়ে গেছিলাম, মানে হাঁটা চলার ক্ষমতা চলে গিয়েছিল, প্রচন্ড শরীরে, সারা শরীরে যন্ত্রণা, হাত পা ফুলে একেবারে ঢোল, আমি অফিসেও আসতে পারতাম না। এমন একটা অবস্থায় মানে ভেলোরে যাব এরকম একটা চিন্তা এসেছিল। কেন সবাই বলছে যে ও রেলের হাসপাতালে তোমার, মানে আমার যে অবস্থা, বাইরের ডাক্তারকে আমি দেখালাম, তো তারা আমাকে ওষুধ দিয়ে বললো যে আপনার ওষুধে কোনো কাজ হবে না, আপনাকে ইঞ্জেকশন দিতে হবে। তাই আমি বললাম দিন। বলছে কিন্তু ইঞ্জেকশনটা একটু কস্টলি আছে। এখন কত কস্টলি হবে, দিন। কত দাম, কত ইঞ্জেকশনের? তো আমাকে বললো 4 লাখ টাকা। বললাম 4 লাখ টাকা ইঞ্জেকশন দিতে হবে? বললো হ্যাঁ, আপনাকে 4 লাখ টাকা মিনিমাম লাগবে, ইঞ্জেকশন দিতে হবে, 5 লাখ টাকাও হতে পারে। তো বললো সেই জন্য বললাম আপনি এখন ওষুধ খান, তারপরে দেখা যাবে। তো ওষুধ খেলাম, কিছুই কাজ হচ্ছে না, আমার দিনকে দিন অবস্থা আরো খারাপ হচ্ছে। তো বাড়িতে যখন বলছে যে ঠিক আছে ভেলোরেই নিয়ে যাবে, তা আমি বললাম যে ঠিক আছে একটুখানি ওয়েট করো, আমি কালকে একটু কষ্ট করে হোক ট্যাক্সি নিয়ে একটু গার্ডেন রিচ ঘুরে আসি, ডাক্তারকে একটু দেখাই। তো আমি যা যা আমার রিপোর্ট ছিল সেগুলো নিয়ে ডাক্তারের কাছে গেলাম। গার্ডেন রিচে অর্থোপেডিক ডিপার্টমেন্টে গেলাম, তখন ছিলেন ডাক্তার বাসুরায়। তো ডাক্তার বাসুরায় দেখে আমাকে বললেন যে আপনাকে ইঞ্জেকশন, আমি বললাম যে এরকম আমি বাইরে দেখিয়েছি, আমাকে বলেছে এই ইঞ্জেকশন দিতে হবে। তখন উনি বললেন ইঞ্জেকশন দিতে হবে, ঠিকই বলেছেন উনি। তো আমি বললাম যে তাহলে কি করব? বললো আপনি কালকে ভর্তি হয়ে যান, এখানেই আপনাকে আমরা ইঞ্জেকশন দিয়ে দেবো। আমি পরের দিন যে ভর্তি হলাম, ইঞ্জেকশনটা যেহেতু দামি সেই জন্য ও ইন্ডেন্ট করতে হলো, বললো ইন্ডেন্ট করতে হলো, অ্যাকাউন্টসের পারমিশন নিয়ে ওটা আসতে মোটামুটি 3-4 দিন লাগবে, আপনি ভর্তি থাকুন, আপনাকে বাকি টেস্টগুলো সমস্ত করানো হবে। তো আমাকে তখন ওইখানে বাকি টেস্ট শুরু করলো, কিন্তু আমার এমনই অবস্থা হলো 2 দিন পরে আমার জ্বর এলো। জ্বর আসার পরে আমার সে জ্বর আর কিছুতেই কমছে না, নানা রকম, প্রথমে প্যারাসিটামল দিল, তারপরে অ্যান্টিবায়োটিক দিল, তারপরে তাও জ্বর কমছে না, ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন দিল অ্যান্টিবায়োটিক, তাতেও জ্বর কমছে না। তখন আমাকে সিরিজ অফ টেস্ট, ব্লাড কালচার থেকে শুরু করে বোন ম্যারো টেস্ট, ইভেন ওই নাকে ঢুকিয়ে নল কি হলো ব্রঙ্কোস্কোপি, মারাত্মক কষ্টকর টেস্ট, সেটা পর্যন্ত করলো। ব্রঙ্কোস্কোপিটা যেটা বললাম সেটা গার্ডেন রিচে হয় না, সেটা নিয়ে এলো আমাকে এখানে পিজি হসপিটালের সামনে একটা ডায়াগনস্টিক সেন্টারে, সেখানে এসে টেস্ট করানো হলো, কিন্তু আমার জ্বর কমছে না। এদিকে ইঞ্জেকশন এসে গেছে, তা আমাকে বলছে আপনার তো জ্বর অবস্থায় ইঞ্জেকশন দেওয়া যাবে না, জ্বর কমলে তবেই ইঞ্জেকশন দিতে পারবো।
আমি 45 দিন ভর্তি ছিলাম হসপিটাল। তো বুঝতেই পারছেন অবস্থা কীরকম। তারপরে আমি বললাম ডাক্তারবাবু আমার ব্যথার ওষুধ কমান, আমার তো ব্যথা কমছে না, আপনি ব্যথার ওষুধ দিন, তাহলে পরে আমার ঠিক হয়ে যাবে, জ্বর কমে যাবে। ডাক্তারবাবু হেসে বলছেন দেখুন একটা মেডিকেল প্রসেস রয়েছে, তো ওরকম বললে তখন তবু আপনি ব্যথার ওষুধ দিন। তো ব্যথা আমাকে ওষুধ দিয়েছিলেন। তারপরে 2 দিন পরে আমার জ্বর কমে যায়। 2 দিন পরে জ্বর কমে যাওয়ার পরে উনি বললেন যে আপনাকে 2 দিন ওষুধ না দিয়ে দেখবো কি হয়, আপনার জ্বর আসে কিনা। তারপরে 2 দিন উনি ওষুধ দেননি, কিন্তু আর জ্বর আসেনি। যখন জ্বর আসেনি তখন 3rd ডেতে আমাকে বললেন যে কালকে আপনাকে ইঞ্জেকশন দেওয়া হবে। তো দুপুরবেলায় ওই স্যালাইনের মধ্যে ইঞ্জেকশন দিয়ে আমাকে সেই ইঞ্জেকশন চার্জ করলো। তো ইঞ্জেকশনটা এতই মারাত্মক, মানে বাড়ির লোকের কনসেন্ট লেটার নিতে হয়েছে যে ওই ইঞ্জেকশন নিলে পরে হয় আমি মানে এসপার ওসপার আর কি, হয় মারা যাবো নয় বাঁচবো। মানে আমার এখন এমন অবস্থায় যে আমি যে কোনো একটাতে অপশনে আমি যেতে রাজি। তো তখন সেই ইঞ্জেকশনটা আমি নিলাম। দুপুরবেলা ইঞ্জেকশনটা দিল, বিকেলবেলা আমি একদম টোটাল ফিট, হাঁটা চলা একদম নর্মাল। পরের দিন ডাক্তারবাবু এসে বললেন যে কাল থেকে আপনি অফিস যাবেন। আর তার পরের দিনকে আমি অফিসে জয়েন করি। আর সেই অবস্থা, সেই ইঞ্জেকশন নিয়েছিলাম। তারপরে আমার একটুখানি, আমার এখনো ওষুধ চলছে, কিন্তু আমি তো চলছি, ঠিকঠাক চলছে। ইঞ্জেকশনটার নাম হচ্ছে রেমিকেড। ইনফ্লিক্সিম্যাব হচ্ছে ওর জেনেরিক নেম, কিন্তু ওটা মারাত্মক ইঞ্জেকশন। ওটাই একই রোগ আমার এক বন্ধুর হয়েছিল, এটাও বলে দিই, একই রোগ আমার এক বন্ধুর হয়েছিল। ওকে আমি বললাম যে তুই ইঞ্জেকশনটা নে, ডাক্তারবাবুকে বলে ঠিক হয়ে যাবে। ও ভর্তি হলো গার্ডেন রিচে, ওকেও ইঞ্জেকশন দিল, কিন্তু ফার্স্ট ডোজ দেওয়ার পরে ওর জ্বর এসে গেল। ডাক্তারবাবু বললো যে আপনাকে আর ইঞ্জেকশন দেওয়া যাবে না। কিন্তু ওর সাইড এফেক্ট এমন মারাত্মক, তার ওর ওটা স্যুট করলো না, ওর চোখের ইন্টারনাল ব্লিডিং হওয়া শুরু হয়ে গেল। এরকম রয়েছে। তো সুতরাং আমার ক্ষেত্রে যেমন ওটা আমি ভালো হলো, আবার ওর ক্ষেত্রে এটা খারাপ হলো। ও তখন বলবে যে কি ওষুধ দিয়েছে, কি ইঞ্জেকশন দিয়েছে, আমার সর্বনাশ হয়ে গেল। অথচ আমি বললাম যে আমার ভালো হয়েছে। সুতরাং এটা ডিপেন্ড করে কার ওষুধটা ভালো হবে। ওনার কপালে একটা এমন ওষুধ পেয়েছে জলে গুলছে না, কিন্তু আমার কপালে সেই ওষুধ হয়নি। আমি তো মাসে আমাকে 5-6 হাজার টাকার ওষুধ গার্ডেন রিচ সাপ্লাই করছে। তো সুতরাং আমি ওই জন্য 1000 টাকা আমি নিইনি না, স্বাভাবিক, কোনটা ওটাই আমার বেটার অপশন ওপিডি নেওয়াটা। তো সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে ওপিডির ব্যাপারটা একটা জিনিস আমি বলি, যারা রিটায়ার করবেন আগামী দিনে তাদের উদ্দেশ্যেই বলছি, যারা অলরেডি নিয়ে নিচ্ছেন তাদের তো কিছু করার নেই পরবর্তীকালে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, ধরুন আপনার পেটে ব্যথা হচ্ছে, এটা তো কোনো এমার্জেন্সি নয়, কিন্তু আপনাকে তো দেখাতে হবে ডাক্তার। আপনি কি করে দেখাবেন? আপনার তো ওপিডি নেই। এবারে যেটা আমার হয়েছিল, যে কোনো লোকের হতে পারে, আমি পেটে ব্যথা হচ্ছে, আমি ডাক্তারের কাছে গেলাম, হসপিটালে ওপিডিতে গিয়ে আমি দেখালাম। ডাক্তার দেখে বললো যে আপনার গল ব্লাডারে স্টোন হয়েছে, আপনাকে অপারেশন করতে হবে। এবারে আমাকে ভর্তি নিল, ইনডোর অপারেশন হলো। অপারেশন হওয়ার পরে আমাকে আবার লিখে দিল আপনি 15 দিন পরে কিন্তু ওপিডিতে এসে দেখাবেন। কিন্তু আমার তো ওপিডি কার্ড নেই, আমি কি করে দেখাবো? এই প্রবলেমটা কিন্তু ওপিডি না থাকলে হয়। আপনি ইনিশিয়ালিও দেখাতে পাচ্ছেন না ওপিডিতে, মানে ইনডোরে ঢুকতে গেলে, মানে সোজা কথা হচ্ছে আপনি বেডরুমে ঢুকতে গেলে মেন গেটটা তো আপনাকে এন্ট্রি নিতে হবে, ওই মেন গেটটা হচ্ছে ওপিডি। আপনি যতক্ষণ না মেন গেট পার হচ্ছেন, আপনি ভিতরের বেডরুমে ঢুকবেন কি করে? এখন নতুন নিয়ম করেছে 50 টাকা আপনি জমা দিয়ে দিতে যাদের ওই আউটডোরটা নেই। ঠিকই বলেছেন, ওটা একটা আছে। আচ্ছা এক মিনিট, কিন্তু এইবারে শুনুন, 50 টাকা দেখাতে পারবেন। আমি এটাও চোখে দেখেছি, 50 টাকা জমা দিতে গিয়ে বলে অ্যাকাউন্টসের অফিসটা তো বন্ধ হয়ে গেছে, এখন তো আর টাকা আজকে নেওয়া যাবে না। মানে এই সব হ্যাজার্ডস গুলো আছে। আপনি 50 টাকা দিতে যাবেন অ্যাকাউন্টসে, ওর রিসিপ্ট নিয়ে এসে এখানে জমা দেবে, সব হ্যাজার্ড গুলো আছে। বলুন বলুন।
যে এত যে অসুখের কথাটা তখন আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি যেটা বলছি, হসপিটালে যারা আমরা যাই, এই আস্তে আস্তে এই দাঁড়াও না, হসপিটালে যাই, সবাই হসপিটালে যাবার পর যে ট্রিটমেন্টটা পাই ফ্রম দ্য ডক্টরস, ফ্রম আদার স্টাফ, খুব অবজেকশনাল, খুব হিউমিলিটি, কিচ্ছু বলার নেই তাদের। দে আর অলওয়েজ রাইট, উই আর অলওয়েজ রং। ওরা মনে করে যে আমরা ওদের বিরক্তি করবার জন্য যাই ওখানে। বিআরসি হাসপাতালের কথা বলছি, ওখানে রেগুলারটি প্রায় যায়, এবং অজস্র ঘটনা আছে, অজস্র ঘটনা আছে, বললে 2 দিন লেগে যাবে, কোনো প্রতিকার নেই। আমি ওখানে আই ফিল অ্যালোন, নোবডি অ্যালোন মি। যেখানে এই প্রতিষ্ঠানে আমি আজ এসেছি, যে যদি এরকম ঘটনা ঘটে কিছু তো সাপোর্ট সিস্টেম চাই। দেয়ার শুড বি সাম পিপল হু উইল স্ট্যান্ড বাই মি। কারণ আমি যে অলওয়েজ রং তা তো নয়। ওরা কি করছে সেটা বলতে গেলে অনেক সময় লাগবে, সময় হয়তো পাবো না। আমার একটু প্রবলেম হচ্ছে, মাথার একটু একটা ইয়ে মতো হয়েছিল, আমি কথা বলতে আমার অসুবিধা। আমি লিখতে পারি, লিখে বলতে পারি, বলতে একটু অসুবিধা হয়। আমার নাম গৌরকিশোর গাঙ্গুলি, আমি অলরেডি আপনাদের ইয়েতে। এখন কথা হচ্ছে, যদি এরকম হয় তাহলে আমি হেল্পটা কোথার থেকে পাবো? আমি একাই ফাইট করবো, না কেউ এসে আমার পেছনে দাঁড়িয়ে বলে ভাই কেসটাকে? না না, এটা অত্যন্ত সঠিক কথা যে পেশেন্ট তো দেখুন, এই আসতে যে কোনো অবস্থার মধ্যে একটা ওই পক্ষ থাকে, একটা এই পক্ষ থাকে। ক্ষমতার ব্যাপার, এটা ক্ষমতার ব্যাপার। তো ক্ষমতা নিয়ে তো অনেক কথা বলা যায়। তো যারা জ্ঞানী এই বিষয়ে, যারা চিকিৎসাটা দিচ্ছেন, তাদের অনেক সময় তাদের ইগোতে এমন অনেক জিনিস আসে যেটা দুর্ব্যবহার হয়ে যায়। হ্যাঁ, আমি যে বুঝতে পেরেছি। এবং হয়তো কিছু কিছু ক্ষেত্রে তারা এত প্রেশারে থাকে, হয়তো একটা ডাক্তার যেখানে 5টা ডাক্তার থাকার কথা, সে একটা ডাক্তারের ওপর হয়তো 100টা পেশেন্টের চাপ। হয়তো দেখতে হবে তাকে 3 ঘন্টার মধ্যে কিছুই চিকিৎসা হয় না, 3 ঘন্টায় 100টা পেশেন্ট হয় নাকি। ফলে তার মাথাটা এমনিই খারাপ থাকে। তারপরে হয়তো সেই সমস্ত কারণের জন্যও হতে পারে, বা এমনি ব্যক্তিগতভাবে লোকটা দুর্ব্যবহার। হ্যাঁ, এইগুলো সাধারণতভাবে আর কিছু প্রশ্ন আছে কারণ এর কেন কোনো শেষ নেই। অরিজিনালি বিআরসি এর এনরোলমেন্ট একদম এই অবস্থা। আচ্ছা, এখানে এলকে আদবানি একটা কথা বলবে। এনার নাম এলকে আদবানি, উনি বহু পুরনো সাউথ ইস্টার্নের চিফ ইন্সপেক্টর। আচ্ছা, নমস্কার, আমার নাম এলকে আদবানি। আপনার দু একটা কথা খুব ইম্পর্টেন্ট আমি জানাচ্ছি। যেহেতু আমি 72 ইয়ার্স আমি গার্ডেন রিচ হসপিটালের পাশে আমার কোয়ার্টার ছিল, রেলের হসপিটালের। আমার বউ, তিনি হঠাৎ একদিন রুমাল ধুতে গিয়ে 8টার সময় উনি পড়ে যান বাথরুমের মধ্যে। যখন পড়ে যান, আমার বাড়ির পাশের লোক তারা ওকে নিয়ে গিয়ে আমরা হসপিটালে যাই এমার্জেন্সিতে। সেখানে ডাক্তার সাহেব উনি গেছেন অফিসার্স ক্লাবে, তখন একটা বিয়ে বাড়িতে বউ ভাত চলছিল। তো যাই হোক, আমি তখন সিস্টারকে বলেছি যে ডাক্তার মশাইকে তাহলে কিছু বলুন, আপাতত টেলিফোনে এত পেন বুকের মধ্যে হচ্ছে, ওনাকে কিছু ট্রিটমেন্ট দিলে ঠিক হবে। তো ও বারবার সিস্টার ফোন করছে, ও বলছে আমি আসছি। যাই হোক, উনি 1.5 ঘন্টার পর আমি বললাম তাহলে কি সরবিটেট আপনি একটা নালে দিন জিভের তলায়, যদি কিছু রিলিফ পাওয়া যায়। ও ডাক্তার বললো কিছুই দিতে হবে না, আমি আসছি। তো ওখানে কি হলো, উনি এলেন, এসে দেখে আমাকে বলছে আপনার পেশেন্ট খুব সিরিয়াস। তা কি উনি বললেন এখানে ভর্তি করতে হবে। তা আইসিইউর মধ্যে ওখানে আইসিইউতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর এমনি করে আমাকে দেখলো একবার, বাস ঘাটটা ব্যাকা হলো, উনি শেষ হয়ে গেলেন। যাই হোক, এই হলো একটা কথা যে আগে তো ওখানে আমি অনেক ঝগড়া মিটিয়েছি। আমার বাড়ির পাশে যারা থাকতো, ব্লাডের মধ্যে ইনচার্জ ছিল তখন টিকে ঠাকুর, টিবেট টেবিল টেনিস প্লেয়ার সেরা। উনার
আন্ডারে অনেক ওই উড়িষ্যার লোক, বিশেষ করে আপনার গঞ্জামের সব মানে তারাই অনেক সময় পেচাপ টেচাপ ব্লাড ওদের দেখিয়েছে আন্দাজে, ওরা টেস্ট করতো আগে। এটা এখন 4-5 বছর ধরে কি হয়েছে আমি সেটা জানি না, আমি এখন পর্ণশ্রীতে থাকি। যাই হোক, এবার আপনাদের আর একটা ছোট আমি গল্প বলি। আর নতুন একটা হসপিটালে কত ভালো সবাই জানলে ওটা আনন্দ পাবে। আমাদের ক্লেমসের মধ্যে একজন ছিল ছেলে জিসি ভাট। জিসি ভাটের ছেলে সব সময় একবারে কাঁপানি খেয়ে পড়ে যেত। তো রেলের হসপিটালে গার্ডেন ডিসে ভর্তি করা হলো। করার পর যখন দেখা গেল ওরা ডাক্তাররা দেখছে একবার বাইরে থেকে ঠিক হয়ে গেছে, ওকে ছেড়ে দিয়েছে, আবার স্কুলে গেছে আবার পড়ে গেছে ওই রকম। সবাই বলছে মির্গি হয়েছে মির্গি হয়েছে। আবার ভর্তি করেছে, আবার ওই ঠিক হলো, আবার ওরকম পড়ে গেল। ও কোথায় সোর্স থেকে জানলো যে পিয়ারলেস হসপিটালে এগুলো ট্রিটমেন্ট হয়। ও আমাদের শিশিও ছেলে ছিল জিসি ভাট। তারপর কি হলো, 2 লক্ষ টাকা ব্যাংক ধার করা হলো, নিয়ে পিয়ারলেস হসপিটালে ভর্তি করা হলো। ভর্তি করার পর ও যেই বেরিয়েছে 1 সপ্তাহের মধ্যে আবার ওই রকম। এবার আপনাদের যেটা আমি নতুন কথা বলছি সেটা আপনারাও আনন্দ পাবেন। আমার ছেলে নিজে ও জানতো কোত্থেকে খবর দিল, ব্যাঙ্গালোরের আগে একটা স্টেশন আছে, তার নাম হচ্ছে যশবন্তপুর। সেখানে হচ্ছে আপনার ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ। সেখানকার আর একটা জিনিস জানলাম, যে কোনো চার্চের ফাদার তার থেকে যদি চিঠি বানানো যায় যে এই লোকটা গরিব, এর থেকে কম টাকা নাও, তাহলে ওটা কনসিডার ওইখানে হয়। খুব মানে আমি জিসি ভাটের ছেলেকে নিয়ে গেলুম। এবার যারা হসপিটালে এখানেও পিয়ারলেসে বলেছিল যে পা কাটতে হবে, আর গার্ডেন ডিচ হসপিটালেও বললো পা কাটতে হবে। ওখানে বিশ্বাস করুন, আমেরিকার ডাক্তাররা আসে হসপিটালের দেখে আপনি চমকে যাবেন, আরে বাবা এখানে তো বিরাট খরচা। ওরকম কিছুই কোনো ব্যাপার নয়, এমনি চিঠি না লেখালেও 1000 টাকা ডাক্তারের ফিস। এবার ওই ডাক্তাররা ওখানে ওর আগেকার এখানকার রিপোর্ট দেখলো, আমার সামনে সিস্টারকে বললো একটা সাঁড়াশি নিয়ে এসো আর একটা ইঞ্জেকশন। দাঁতের ভিতরে ওই যে দাঁত বেরোয় ওই একটা বের করে দিল, বললো যাও খেলাধুলাকে আইসক্রিম খাইয়ে দাও। আজকে 10 বছর হয়ে গেল, ভাটের ছেলের আর পাও কাটতে হয়নি। পিয়ারলেসের বলেছিল পা কাটতে হবে, গার্ডেন ডিচ হসপিটালে পা। এখন ছেলে 10 বছরে খেলাধুলো করছে। তা আমি ওটাই আপনাদের বললাম যে গার্ডেন ডিচ হসপিটালে এখন কি আছে আমি জানি না। আর একটা কথা যাক, এটা আমরা নিজেদের মধ্যে কলিগ, বলার কোনো লজ্জা নেই। 6-7টা টেবিলে যতক্ষণ কিছু ভাগ যে যার না পেলে চেক পাস হয় না। তা ইজ ইট পসিবল যে ওখানে কোনো ট্রিটমেন্ট এখন 5-6 বছর ধরে কি হয়েছে আমি জানি না। আর যে ডাক্তার ভালো তারা 1.5-2 বছরের মধ্যে ওখান থেকে বেরিয়ে চলে যায়। যেরকম ডাক্তার বৈধর, উনি এখন খুব নাম করা ডাক্তার। ওনার মানে রবীন্দ্রনাথ ট্যাগর, বিবেম বিড়লা, মানে উনি যে জল খাওয়ার টাইম নেই, মানে বাথরুম, এত বিজি ওই ডাক্তার। আর একটা মিশ্র আছে ক্যালকাটা হসপিটালের সামনে। তা যারা ভালো আগে ছিল কেউ থাকতো না। এখন প্রেজেন্ট 5-6 বছর ধরে কি পজিশন সেটা আমি জানি না। যাকে ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। আমাদের খালি রোগ 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 হয়ে যাচ্ছে না। হাওড়া অর্থোপেডিকের যা শুনেছি দীপক দা, সেটা হচ্ছে যে হাওড়া অর্থোপেডিক টোটালটাই বন্ধ করে দেওয়া হচ্ছে। ও একটা আন্দোলন হয়েছে, আন্দোলনে একটা বিদ্রোহ হয়েছে। আপাতত হাওড়া অর্থোপেডিকে কাজ চলছে। আজকের রিপোর্ট হাওড়া অর্থোপেডিক কাজ চলছে, মানে ওখানে আপাতত হসপিটালটা আছে, স্ট্যাটাসকো আছে। হাওড়া অর্থোপেডিক উঠে যাবার কথা হচ্ছিল, উঠে গিয়ে তপন সিংহ হসপিটালে ট্রান্সফার হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না। আজকের খবর। আর কি এই বলুন আপনি। আস্তে 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 হ্যাঁ হ্যাঁ
এই আস্তে 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 করো। না না বলুন বলুন বলুন, শুনতে পাচ্ছি। একটু সবাই আসতে, ও উনি একটা প্রশ্ন বলছেন। বলছি আমার এক কলিগ পার্থ সমাজপতি, ও কন্ট্রোলে কাজ করে, ও নাইট ডিউটি করে ফিরছিল, তো একটা সাইকেল এসে হঠাৎ আচমকা ধাক্কা মারে, ও উন্ডি হয়ে পড়ে যায় এবং ওঠার মধ্যে ক্ষমতা ছিল না। যাই হোক কোনো কারণবশত ও একটা ট্যাক্সি ড্রাইভার, সে সহৃদয় হয়ে ওকে আমাদের বিএনআর হসপিটাল পৌঁছায়। সকাল 8টার সময় ভর্তি হয়, সারাদিন পড়ে থাকে। একজন ডাক্তার, ভিজিটিং ডাক্তার যিনি এসেছিল, এমার্জেন্সি ডাক্তার, সে এসে দেখে যাই হোক এক্সরেটা করায়। তারা বললো যে ভিজিটিং ডাক্তার আসবে, অপারেশন হবে, কিন্তু কবে অপারেশন হবে ডেট দেয়নি। এবার সারাদিন ধরে থাকার ফলে সন্ধ্যেবেলায় তখন বলছে এখন তো ওনাকে দেখতে হবে, একজন লোক লাগবে। তা লোক লাগবে সবার তো সম্ভব না, ওনার স্ত্রী এক মেয়ে। এবার রাত্রিবেলায় থাকতে হবে, একজন মেল মেম্বার দরকার। মেল মেম্বার সেরকম না থাকার জন্য ওরা বিপদে পড়ে গেছে। তারপরে যে কবে অপারেশন হবে সেটা কি বলুন অন্তত, বলুন না সেটা ভিজিটিং ডাক্তার এসে দেখবে, কবে করবে। এবার ওখানে এমার্জেন্সিতে ভর্তি হয়েছে, তাহলে এমার্জেন্সি ট্রিটমেন্ট শুরু হওয়ার কথা ছিল, উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। তখন ওরা ওদের আত্মীয় বললো যে ঠিক আছে তোমাদের মেডিক্লেম ছিল। ও তখন ওখান থেকে রিলিজ করে নিয়ে গেলো 25 টাকা দিয়ে, যে না আমি এখান থেকে ট্রিটমেন্ট করবো না, আমি চললাম। ও তখন বেলভিতে ভর্তি হয়, সঙ্গে সঙ্গে মেডিক্লেমের ফেসিলিটি ট্রাভেল করে এবং ওরা দেখেছিল পরের দিন দিয়ে ওরা অপারেশন করে সব কিছু করে দেয় বা 3-4 দিনের মধ্যে ছিঁড়ে দেয়। আমার বক্তব্য হচ্ছে আমাদের সাউথ ইস্টার্ন রেলে যে আমরা যে এই যে ধরুন আমি রিটায়ার করেছি, আমি ইনডোর আউটডোর দুটো ফেসিলিটি নিচ্ছি, আমি যে টাকাটা দেওয়ার কথা সেটা নিয়েছি, ঠিক আছে, তাতে কোনো আমার আপত্তি নেই। আমারও মেডিক্লেম আছে, তাতেও আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে ধরুন আমি মেডিক্লেম ফেসিলিটি নিচ্ছি না, আমি হসপিটালে গেলাম, এমার্জেন্সিতে গেলাম, এমার্জেন্সি কিছু হয়েছে, আমার বাড়ির লোক আমার প্রতিবেশী নিয়ে গেল। এবার আমি সেটা তো আমার এইটুকু দাবি দেওয়া থাকতে পারে যে এমার্জেন্সি ট্রিটমেন্টটা কেন শুরু হলো না, সারাদিন কেন পড়ে থাকলাম। এবং অপারেশন ওর এখানটা ভেঙে গেছিল, হাড়ে মানে এখানে পড়ে গিয়ে ভেঙে গেছিল। আচ্ছা, ইনি একটা প্রশ্ন বলেছেন যে একটা পেশেন্ট, রেলের লোক, সে তার এমার্জেন্সি একটা ফল হয়েছে, ইনজুরি হয়েছে, হাড় ভেঙে গেছে কোমরে, সে রেলের হসপিটালে গেছে, এমার্জেন্সির থ্রুতে তাকে ভর্তি করেছে, কিন্তু তার অপারেশন করতে তখনও ডিসিশন নেওয়া হয়নি, পরে ডিসিশন নেওয়া হবে। এবারে বাধ্য হয়ে পেশেন্টকে ডিওআরপি মানে ডিসচার্জ অন রিসপন্ড দিয়ে বের করে এনেছে। বের করে এনে ওনার মেডিক্লেমের আছে, মেডিক্লেম দিয়ে অন্য একটা বেলভিউতে ভর্তি করা হয়েছে, সেখানে এমার্জেন্সি, তারপরে তারা অপারেশন করেছে, পেশেন্ট ভালো হয়ে গেছে। ওনার প্রশ্ন হচ্ছে ইমার্জেন্সিতে ভর্তি করে ইমার্জেন্সিতে করলো না কেন। এখন ব্যাপারটা হচ্ছে ব্যবস্থা এমন একটা ব্যাপার, সে এই আসতে এই ঠিক কর না, ব্যবস্থা এমন একটা ব্যাপার যে ব্যবস্থাকে ওইভাবে ব্যাখ্যা করা যায় না। শুনুন, একটা কথা আপনারাও জেনে নিন, পেশেন্ট পার্টি সবসময় ঠিকঠাক কথা বলে না, পেশেন্ট বা পেশেন্ট পার্টি সবসময় ঠিকঠাক কথা বলে না। আমার কাছে পরশুদিনকে একটা পেশেন্ট জানালো যে ডায়রিয়ার মতো হয়েছে, আরজিকর ফেলে রেখে দিয়েছে। আমি বললাম তুমি বুঝতে পারলে কি করে ফেলে রেখে দিয়েছে? না ডাক্তার আসেনি। মানে হতেই পারে না, সে এমার্জেন্সির মাধ্যমে ভর্তি হয়েছে। তো বলো হ্যাঁ, তো তার কি স্যালাইন চলছে? বলো হ্যাঁ চলছে। কারণ তার আইভি চলছে, তাহলে তুমি বলছো চিকিৎসা হচ্ছে না। তার কারণটা হচ্ছে ওই এমার্জেন্সিতেই ওরা কিন্তু পেশেন্টকে দেখে একটা পুরো প্ল্যান লিখে দিয়েছে, সেই অনুযায়ী ওয়ার্ডে এনে পেশেন্টে তাই করছে। ডাক্তার দেখতে আসেনি, দ্যাট ডাজ নট ক্যারি এনি সেন্স যে তার চিকিৎসা হচ্ছে না। ডাক্তার কিন্তু ঠিকই খবর পেয়ে যাচ্ছে। একটা মেডিকেল কলেজে কিভাবে চিকিৎসা হয় আপনারা জেনে রাখুন। বড় হাসপাতাল বা মেডিকেল কর্পোরেট হাসপাতাল বাদ দিয়ে বলছি, লোকে কর্পোরেট হাসপাতালে অনেক গালগল্প করেন, তো এবার শুনুন। তাহলে মেডিকেল কলেজে একজন প্রফেসর থাকে,
তার আন্ডারে একজন অ্যাসোসিয়েট প্রফেসর থাকে, তার আন্ডারে দুজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকে, তাদের ওই ইউনিটের ভেতরে 3 জন পিজিটি থাকে, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, যারা এমডি বা এমএস করছে। এই অনুযায়ী একটা গোটা টিম। আগেকার দিনে হলে হাউস স্টাফশিপ ছিল, হাউস স্টাফশিপ এখন কম্পালসারি নয়, উঠে গেছে। ফলে একটা পেশেন্টকে দেখার জন্য 6 জোড়া 7 জোড়া চোখ কাজ করে। সেখানে চিকিৎসা বিভ্রাট, অন্তত মেডিকেল ওপিনিয়নের জায়গা থেকে চান্স খুব কম। আর বড় বড় প্রাইভেট হসপিটালগুলো বা কর্পোরেট হসপিটালে খুব নাম করা একজন ডাক্তার একজনই দেখে গেল, আর তার আন্ডারে যে আছে হাউস স্টাফ, সে ওখানে মাইনে করা একজন হাউস স্টাফ, সে ওই পেশেন্টকেও দেখছে, সে অর্থোপেডিকও দেখছে, সে গাইনোকোলজিও দেখছে। মাথায় রাখবেন। কাজেই সরকারি হাসপাতালের এই ব্যাপারগুলো আছে। তো সরকারি হাসপাতালে এমন হতেই পারে যে একটা পেশেন্টকে নিয়ে গেল, যেমন শুভ্রাদির ক্ষেত্রেও আমাকে শুভ্রাদির হাজব্যান্ড বললেন যে ও শুভ্রাদিকে রেখেই দিয়েছে এমার্জেন্সির মধ্যে 12 ঘন্টা, তারপরে তাকে বেডে দেয় না। আরে বেডে দিক না দিক, এমার্জেন্সিতে খারাপ কি ছিল? সেও তো একটা বেডই পেয়েছিল এবং এমার্জেন্সিতে তার ট্রিটমেন্টও হচ্ছিল। ফলে পেশেন্টের পারসেপশানে তার বয়ানটা বদলে যায়। কাজেই এই দিয়ে কিছু ঠিকঠাক করা যায় না। যদি সত্যি সত্যি কোনো ক্ষেত্রে দেখা যায় যে সেখানে একটা গাফিলতি তো হয়ই। একটা সরকারি হাসপাতালে অপারেশন করতে গেলে অনেক জিনিস দেখতে হয়। আমার মার যখন ফিমার হয়ে পড়েছিল, পিজি হসপিটালে অর্থোপেডিকে একটা ওয়ার্ডে ভর্তি ছিলেন মা। তো সেইখানে কেবিনে ছিলেন। তো সেখানে মায়ের অপারেশন করার নামই নেই। 15 দিন 16 দিন হয়ে গেল ফিমার। ওরা বলছে কেন উনি পড়লেন সেটা আগে দেখতে হবে। ওনার কি সিনকোপ হয়েছিল? তার জন্য কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট এবং অর্থোপেডিক মিলে একটা বোর্ড গঠন করা হলো যে উনি কেন পড়লেন। তাহলে ওরা ডিসিশন নেবে অপারেশনটা টেম্পোরারি পেসমেকারের সঙ্গে করবে না। তো কাজেই এগুলো প্ল্যান্ড কেসে কয়েকদিন বাদে অপারেশন হলেও এমন কিছু ক্ষতি হয় না। এই